নির্বাচনী প্রস্তুতির খবরাখবর আমরা জানছিলাম দেশের নানা প্রান্ত থেকে। এই মুহূর্তে নওগাঁ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হবেন। হারুনুর রশিদ, আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনী কেন্দ্রগুলোর খবর জানছিলাম, নির্বাচনী সরঞ্জামাদি সেখানে পৌঁছাচ্ছে, এই প্রক্রিয়াটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা জোরদার করা হয়েছে। সকল প্রস্তুতি একদমই সম্পূর্ণ। এখন একটা পক্ষের অপেক্ষা হচ্ছে যে ভোট গ্রহণ করবার জন্য, আর যারা সাধারণ ভোটার তাদের অপেক্ষা হচ্ছে ভোট দেবার জন্য বলা যায়। আপনি জানেন যে নওগাঁর 6টি যে সংসদীয় আসন আছে, সেই 6টি সংসদীয় আসনের 782টি কেন্দ্রে এরই মধ্যে কিন্তু ব্যালট বাক্স বলেন, ব্যালট পেপার সহ যে নির্বাচনী সরঞ্জামগুলো আছে সেগুলো পৌঁছে গেছে অনেক আগেই। এবং এরপরে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম যে ভোট কেন্দ্রগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে। আমরা আছি নওগাঁ ডিগ্রি কলেজের সবচাইতে বড় একটি কেন্দ্র, কারণ মানে এইখানে হচ্ছে আপনার 3টি কেন্দ্র আছে একটি কলেজের মধ্যেই। আর আমরা যেই কেন্দ্রের ছবি দেখাচ্ছি, এখানে মোট 782 জন 7082 জন আসলে মূলত তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, পুরুষ ভোটার যারা তারা। এবং পাশাপাশি অন্যান্যগুলোতেও আছে, যেখানে প্রায় সবকিছু মিলিয়ে 6000-এর মতো ভোটার এই কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আপনি দেখতে পাচ্ছেন যে ভোট দেবার জন্য যে কক্ষ সেটিও প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি এই কক্ষগুলো আসলে সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা সেগুলোও কিন্তু দেখে নেওয়া হয়েছে একটু আগেই। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, আপনি জানেন যে আজকে একটি অভিযান চালানো হয়েছে নওগাঁর বদলগাছিতে। সেইখানে মূলত ককটেল উদ্ধার করা হয়েছে, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। অর্থাৎ বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারা বেশ তৎপর আছেন। আপনার জন্য একটু বলে রাখি যে নওগাঁয় প্রায় 2200 জন পুলিশ মোতায়েন করা হয়েছে এই নির্বাচনকে শৃঙ্খল করবার জন্য। পাশাপাশি 50 প্লাটু সেনা সদস্য, পাশাপাশি হচ্ছে বিজিবির প্রায় 29 প্লাটু বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আপনি জানেন যে নওগাঁর বেশ কয়েকটি উপজেলা, সেগুলো যেহেতু একদমই সীমান্তবর্তী উপজেলা, সেই জায়গার থেকে যাতে করে কোনো ধরনের অশান্তি সৃষ্টি বা অসন্তোষ সৃষ্টি না হয়, সেই দিক বিবেচনায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেশ খানিকটা চোখে পড়বার মতো। কিছুক্ষণ আগেও আমরা জানতে পেরেছি যে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে একজন আওয়ামী লীগ নেতা, তাকে আসলে মূলত গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ সুপার তিনি আমাদেরকে একটু আগে জানিয়েছেন। তার মানে পুলিশ যারা সদস্য আছেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, তারা যে সব দিকে সার্বক্ষণিক নজরদারি রাখছেন এই নির্বাচনকে একদমই শান্তিমুখর করবার জন্য, সেই বিষয়টি কিন্তু বলা যায়। একটু আগে জেলা প্রশাসক তিনি ব্রিফ করেছেন আগামীকালকের নির্বাচনের যে ফলাফল, আসলে সেই ফলাফল কিভাবে দেওয়া হবে। তিনি বলেছেন যে তার যে কার্যালয় আছে সেইখানে আসলে মূলত এই ফলাফলগুলো বিভিন্ন উপজেলা থেকে আসবে এবং আসবার পরে মূলত সেগুলো ঘোষণা করা হবে। এক্ষেত্রে তার কার্যালয়ের ভিতরের অংশে এবং বাহিরের অংশে, অর্থাৎ বাহিরে যারা বিভিন্ন দলের যারা সমর্থক থাকবেন, সাধারণ ভোটার থাকবেন, তারা যাতে করে এই ফলাফলটা স্পষ্টভাবে দেখতে পান, সেই জন্য দুটি ডিজিটাল যে স্ক্রিন আছে সেগুলো লাগানো হবে এবং সেখানে কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে যে ফলাফলগুলো উপজেলাগুলো থেকে আসবে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে নওগাঁয় বেশ কয়েকটি দলের, অর্থাৎ জামায়াত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবকিছু মিলিয়ে বেশ কয়েকটি দলের 32 জন সদস্য, অর্থাৎ 32 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের হয়ে। এবং আগামীকালকে যেহেতু ভোট, একদমই আমরা বেশ কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের মাত্র এখন অপেক্ষা মাত্র, অর্থাৎ একটি রাত পেরুলে যেহেতু তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন, সেই জায়গা থেকে তারাও আসলে মুখিয়ে আছেন। ভোটারদের কাছেও আমরা শুনেছি যে এই কয়েকদিনের যে মূল্যায়ন তারা করেছেন, তারা যেটি বলেছেন যে এইবারের অন্যান্য বছরের যে নির্বাচনী প্রচারণা যে সময়গুলো গেছে, তার চাইতে এইবারের যে প্রচারণা সেটি তাদের কাছে আসলে ব্যতিক্রম লেগেছে, সেই বিষয়গুলো বলেছেন। পাশাপাশি যারা ভোটার আছেন, তারা যারা ক্যান্ডিডেট আছেন, তারা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো তারা মূল্যায়ন করে আগামীকালকে যেই ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার ভোটাররা। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী ফাতেমা তুচ্ছগ্রা আমাদের সাথে যুক্ত হবেন। ফাতেমা, স্বাভাবিকভাবে এই টাকা সহ আটক হওয়ার বিষয়টি নিয়ে বিস্তর চাপানুতোর চলছে। মাঠ পর্যায়ে আসলে এর কি প্রভাব দেখছেন আপনি? দুপুরবেলা থেকেই কিন্তু ঠাকুরগাঁয়ে সাধারণ ভোটার এবং জনগণের মাঝে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ভোটকে কেন্দ্র করে। যেহেতু জেলা জামায়াতের আমির অনেক বড় একটা পদ, সেহেতু বুঝতে পারছেন যে তার এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু
অনেকটাই বিব্রত ঠাকুরগাঁও জেলা জামাতে ইসলাম। তারা যদিও বা বারবার বলছেন যে এটি তার ব্যক্তিগত অর্থ এবং ব্যবসায়িক টাকা, কিন্তু আমরা যেমনটি জানি যে ভোটের আগের দিন যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং দোকানপাটও অনেকটাই বন্ধ, তো সে কারণে কিন্তু এতগুলো টাকা তিনি আবার ঢাকা থেকে ঠাকুরগাঁ নিয়ে আসছিলেন। এটিও কিন্তু একটি সন্দেহের দৃষ্টি দেখা যাচ্ছে। এবং এখানকার ঠাকুরগাঁয়ের জেলা বিএনপির যিনি পৌর বিএনপির সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, শরীফুল ইসলাম শরীফ, তিনি যেটা জানিয়েছেন যে মূলত ভোটের আগের দিন রাত্রে অনেক সময় ভোট কেনা বেচার একটা ব্যাপার হয়ে থাকে, বিগত বছরগুলোতে বা বিগত নির্বাচনে আমরা দেখেছি। সেই রকমেরই একটা পরিকল্পনা জামাতে ছিল বলে তারা কিন্তু অভিযোগ করছে। এবং বিএনপি বরাবরই বলছে যে জামাতের আমির, জেলা জামায়াতের আমির যেহেতু এই ধরনের একটা কাজ করেছে, এটা অবশ্যই নেকারজনক একটা ঘটনা। তবে ঠাকুরগাঁয়ের জামাতে ইসলামের দলীয় নেতাকর্মী তারা কিন্তু বারবারই বলছেন যে কাউকে টাকা প্রদান করতে গিয়ে যেহেতু উনি ধরা পড়েনি, এটা তার ব্যক্তিগত টাকা, সেটা থাকতেই পারে। তারা খুব সহজভাবে দেখলেও বিএনপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু ব্যাপারটা সহজভাবে দেখছে না, এবং তারা বারবারই অভিযোগ করছে যে এটা মূলত ভোট কেনা বেচার কারণেই এই অর্থ হয়তো ঠাকুরগাঁয়ে নিয়ে আসছিলেন তিনি। তো আসলে পরবর্তীতে পুলিশের তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে যে ঘটনাটা কি। তবে নির্বাচনী প্রচারণা শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে ঠাকুরগাঁয়ের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ছিল। যদিও বা আজ হঠাৎ করেই জামাতে ইসলাম কিছুটা অভিযোগ এনেছে যে তাদের পোস্টার ছেঁড়া বা তাদের বিলবোর্ড ছেঁড়ার অভিযোগ এনেছে। তবে তিনি স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেহেতু জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি তার ব্যবসায়িক প্রয়োজনে এই টাকাটা এনেছেন, তারা কি পরিষ্কার করে বলছেন যে কোথা থেকে তিনি টাকাটা আজকে আনলেন? নির্বাচনের আগের দিনে আসলে কোন ধরনের ব্যবসার প্রয়োজনে এই প্রয়োজনটা হলো? এই ধরনের, আমি বলছি তো যে এই ধরনের একদম নির্দিষ্ট করে কোনো কথা কিন্তু তারা বলছে না। তারা বলছে ব্যবসায়িক প্রয়োজনে, কিন্তু কোন ব্যবসা কি কারণে এটা নিয়ে আসা হলো এটাও যেমন নির্দিষ্ট করছে না। আবার বিএনপিকে দোষারোপ করে তারা বলছে যে তাদের বিলবোর্ড ছেঁড়া হয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে, নেতাকর্মীদের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা অভিযোগ দিয়েছে। কিন্তু কোন স্থানে বা কে এই ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের নাম বা স্থান কোনো কিছুই কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে কিন্তু সেটা ক্লিয়ার করে বলা হচ্ছে না। তো এইখানে কিছুটা একটু সন্দেহ থেকে যাচ্ছে যে আসলে তাদের পূর্ব কোনো পরিকল্পনা ছিল কিনা, বা আর এই জিনিসটাকে কখনোই জেলা বিএনপি কিন্তু ভালো চোখে দেখছে না। নাইম, জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী মোর্শেদ হাসিব মহাখালী থেকে যুক্ত হয়েছেন। হাসিব, আপনি মহাখালীতে রয়েছেন, যেহেতু আর মাত্র বলতে গেলে 12 ঘন্টা পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কি দেখছেন নির্বাচনের আগের রাতে ঢাকার চিত্র জানাবেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ঢাকার চিত্র হচ্ছে একেবারে ফাঁকা। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশ ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক মহাখালী ফ্লাইওভার, এবং এই ফ্লাইওভার মানে উত্তরা থেকে আসার পথে এবং কারণ বাজার কিংবা ঢাকা শহর ওই প্রান্তে যাওয়ার পথে এটি একটি অন্যতম বড় রাস্তা। আমি যদি আপনাকে আশেপাশের চিত্রটি দেখাই, সব ফাঁকা, যদিও অন্ধকার হয়ে গেছে, কতটুকু দেখাতে পাবো জানি না, তারপরেও বলছি যে একেবারেই ফাঁকা, এবং সাধারণ মানুষ চলাচলে খুব কম রয়েছে, যাদের খুব প্রয়োজন রয়েছে তারা চলাচল করছে। এবং আর কিছুক্ষণ পরেই ভোটের পরিবেশ নিয়ে মানুষজনের সাথে কথা বলেছি, বিশেষ করে কারণবাজার এলাকা কিংবা সাতরাস্তা এলাকা থেকে শুরু করে মহাখালী থেকে শুরু করে বরণী পর্যন্ত বেশ কিছু মানুষের সাথে কথা হয়েছে, একেবারে প্রান্তিক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা দিন আনে দিন খায়। একজন রিকশাওয়ালা কথা বলতে পারি, তার বাড়ি হচ্ছে বরিশালে, সে ঢাকার ভোটার, সে ভোট দিবে, এবং তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কাকে ভোট দিতে চান কিংবা আপনার পছন্দের প্রার্থী। তো সে খুব নির্ভয়ে বললো যে এবার আমি আমার পছন্দের প্রার্থীকে ইচ্ছা মতো ভোট দিতে পারবো। আগে যেটা কখনো হয়নি, কিংবা আগে ভোট তার এক ধরনের ভয় ডর ছিল, সেটা অনেকটাই কমে গেছে।
আপনারা নিশ্চয়ই মহাখালীর অন্যতম ব্যস্ততম সড়কের চিত্র দেখতে পাচ্ছেন, আমাদের পেছনে যে মহাখালী বাস স্ট্যান্ড সেটাও দেখতে পাচ্ছেন, পুরোটা ফাঁকা। সাধারণ মানুষ ঢাকার বাইরে চলে গিয়েছে যারা ভোট দিতে চায়। দীর্ঘদিন পর আমরা একদম ঈদের যাত্রার মতো এরকম ভোটের জন্য বাড়ি যাত্রা দেখলাম। একটু এই ভোটের সার্বিক চিত্রের ফাঁকে একটু জানিয়ে রাখি যে 14 সালে, 18 সালে এবং 24 সালে যেহেতু সংবাদ কাভার করেছি, তখনকার পরিস্থিতি থেকে আরও একটি ভিন্ন চিত্র আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে এবারে কিন্তু বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলসহ অন্যান্য যে দলগুলো আছে সেগুলো এসেছে এবং 21টি দেশের পর্যবেক্ষক এসেছে এবং প্রায় 21টি দেশেরও সাংবাদিক, 30টির মতো দেশের সাংবাদিক এসেছে বলে আমরা জানতে পেরেছি। যদিও ভারত থেকে সাংবাদিকদের আসার পরিমাণ বেশি, তারপরও যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম যারা আছে তার প্রত্যেকে এসেছে। ফলে এই ভোটের দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে, সবাই মনে করছে সেখানে সবাই আনন্দের সাথে ভোট দিতে পারবে। প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, ফলে শুধুমাত্র একটি দল নির্বাচন করছে এরকম না, বহু দল নির্বাচন করছে, বহু জোট নির্বাচন করছে। ফলে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার কাজ করছে। আপনারা জানেন 9 লাখ প্লাস আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তার এখানে সব রকমের বাহিনী রয়েছে, এর বাহিরেও সিসিটিভি আছে এবং প্রথমবারের মতো যদি বলে যে বডি ক্যামেরা ব্যবহার হচ্ছে, অর্থাৎ যে আইনশৃঙ্খলা বাহিনী যিনি কাজ করছেন তিনি স্পট থেকে ওই যে ভিডিওটি সংগ্রহ করতে যদি নাও পারেন, তার বডিতে থাকা ক্যামেরা কিন্তু সেই ভিডিওটি সংগ্রহ করবে। আমি জানি না লাইভ টেকনোলজি আছে কিনা, তবে অন্যান্য দেশে কিন্তু আমরা দেখেছি যে বডি ক্যাম থেকে অনেক সময় জরুরি প্রয়োজনে লাইভেও মানে সরাসরি সম্প্রচার করতে পারে। তো সার্বিক মিলে পরিস্থিতি মিলে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে এবং ঢাকা শহর একেবারেই ফাঁকা। ফলে আমাদের অ্যাসাইনমেন্টের কাজে এখানে সেখানে যেতে একদমই বেগ পেতে হচ্ছে না। সাংবাদিক হিসেবে এটি আমার জন্য বেশ আনন্দের, কারণ অন্যান্য সময় ঢাকা শহরে আপনি জানেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, খবর সংগ্রহ করতে কী পরিমাণ বেগ পেতে হয়, কষ্ট পড়তে হয়, বিশেষ করে ট্রাফিক জ্যামে। অনেক ধন্যবাদ হাসিব আপনাকে। দর্শক, মহাখালী থেকে মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আর এবারে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মোহাম্মদ আরিফ। আরিফ, সব মিলিয়ে ভোটের পরিবেশ কিরকম দেখছেন? একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো নিশ্চয়ই চলছে, আর আবহাওয়া একটা বড় বিষয় হয় অনেক সময়। আবহাওয়াটা কেমন দেখছেন? এইবার বসন্ত আসি আসি হলেও শীত খানিকটা থেকেই গেছে। নোয়াখালীর সার্বিক অবস্থা কেমন দেখছেন যদি জান? অন্যান্য নির্বাচনের সময়, অর্থাৎ গত কয়েকটি নির্বাচনের সময় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, এবার একেবারে বলা যায় যে থমথমে কোনো পরিস্থিতি নেই এবং যারা ভোটার রয়েছে তারা নির্বিঘ্নে একটি আনন্দচিত্তভাবে তারা তাদের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা শহরে ছিল তারা কিন্তু ভোটকে কেন্দ্র করে আমরা দেখেছি একেবারে অজয়পাড়ার যে মানুষটি শহরে থাকতেন তিনি গ্রামে এসেছেন ভোট দিবেন এবং স্ত্রী সন্তান ছেলে মেয়ে একসাথ হয়ে তারা ভোট দেওয়ার যে আমেজ সেটি কিন্তু লক্ষণীয়। এবং এই মুহূর্তে আমি রয়েছি নোয়াখালী সদরে, অর্থাৎ নোয়াখালী 4 আসনে, এবং নোয়াখালীতে মোট 6টি সংসদীয় আসন এবং সেই 6টি সংসদীয় আসনে মোট বলা যায় যে 28 লাখের বেশি ভোটার রয়েছেন যারা এখানে ভোট প্রয়োগ করবেন এবং এই 28 লাখের বেশি যারা ভোট দিবেন তাদের এই নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু নির্বিঘ্নে কাজ করেছে এবং এখানকার নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন, এখানকার যে আমি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বলি, এখানে টোটাল কেন্দ্র রয়েছে, অর্থাৎ 6টি সংসদীয় আসনে কেন্দ্র রয়েছে 875টি, আর এই 875টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে 16,379 জন এবং এর মধ্যে সেনাবাহিনী রয়েছে, বিজিবি, পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড এবং আনসার সদস্য যারা তারা রয়েছেন এবং প্রার্থী রয়েছেন মোট 48 জন প্রার্থী রয়েছেন এবং ভোটার রয়েছেন। আমি যদি একেবারে স্পেসিফিকলি বলি 28,67,639 জন ভোটার এখানে রয়েছেন এবং এর বাইরে আমরা দেখেছি যে নিরাপত্তার যে পরিস্থিতি সেটি একেবারে আমরা আজকে যেদিন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে সেদিন থেকে এখানকার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহলরতভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং ঠিক আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে ভোট গ্রহণের। এর আগে এখন পর্যন্ত নোয়াখালীতে বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা কোনো প্রার্থীর কোনো দলের অনুযোগ এখন পর্যন্ত নেই, যদিও বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে, এর বাইরে কিন্তু কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত নেই। এর বাইরে আপনি যেটি জানতে চেয়েছেন আবহাওয়া পরিস্থিতি, বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় অনেকটা আবহাওয়া পরিস্থিতি এখানে শান্ত রয়েছে, শীতের আভাস তেমন একটি নেই এবং অনেকটা স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। এবারে আপনাদেরকে কুমিল্লায় নিয়ে যেতে চাই, সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন মুহাজির হক। মুহাজির, সন্ধ্যা নেমে গেল এরই মধ্যে এবং
আর খুব অল্প সময় বাকি রয়েছে, ব্যালট পেপারগুলো নিশ্চয়ই এরই মধ্যে চলে এসেছে সেখানে। সব মিলিয়ে রাতের নিরাপত্তা প্রস্তুতি কিরকম দেখছেন? কারণ এর আগে তো রাতে ভোটের এক ধরনের ইতিহাস রয়েছে আমাদের, ফলে সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোকে আসলে ঘিরে দলগুলোর উপস্থিতি কি এরই মধ্যে দেখছেন, নাকি সেটা আসলে যেমনটা বিভিন্ন সময় বলা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের পর থেকে বা ফজরের নামাজের পর থেকে নেতাকর্মীরা আসা শুরু করবেন, কি দেখছেন? মঞ্জুর, মনে হচ্ছে এখানে তাহাজ্জুদের নামাজের পর হয়তোবা আমরা এই কুমিল্লার অঞ্চলের মানুষের ভোটারদের উপস্থিতি দেখতে পারবো, কারণ যে সারা আমরা দেখেছি কুমিল্লার এই অঞ্চলে বা ভোটারদের যে পরিমাণে সারা আমরা দেখেছি, তাতে আসলে এটা বলাই যায় যে তারা সকাল সকাল তারা ভোট দিতে আসবেন, যেহেতু এবার সময়টা এগিয়ে আনা হয়েছে 7:30 থেকে 4:30 পর্যন্ত। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা শহরের একটি কেন্দ্রে, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেখানে রয়েছি। এখানকার এই কেন্দ্রে আমরা দেখছিলাম যে এখানকার মূলত যারা কাজ করছেন, যারা এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। সেই অর্থে বলা যায় যে এখানে কিন্তু যখন থেকে তারা হচ্ছে ব্যালট পেপার নির্বাচনের যে সরঞ্জামাদি পেয়ে গেছেন, তখন থেকে কিন্তু প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা কেন্দ্র একেবারেই কড়াকড়ি নিরাপত্তার চাদরে মোড়ানো বলা যায়। এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা অতীতের যে নির্বাচন দেখেছি, অতীতের বলাই হচ্ছে যে এখন 17 বছর পরে নির্বাচন, এ নিয়ে অনেক কথা আমরা শুনি। অর্থাৎ এই 17 বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে কোনো নির্বাচন হিসেবে দেখছেন না এখানকার। আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের ভাষ্য অনুযায়ী তারা এমনটাই আমাদেরকে বলছেন যে এবার নির্বাচনটাই তাদের কাছে বিশেষ। যে ভোট উৎসবের কথা আমরা শুনছিলাম, সেই ভোট উৎসব আমরা গতকালকে যখন এখানে আসি এই কুমিল্লা জেলায়, আমরা কিন্তু দেখেছি যে এখানকার মানুষ কতটা আগ্রহী ভোট নিয়ে। মঞ্জুরি, কুমিল্লা পুরো জেলায় প্রায় 1,500-এরও বেশি ভোট কেন্দ্র রয়েছে এবং কুমিল্লা অঞ্চলে প্রায় 1,500-এর বেশি ভোট কেন্দ্র রয়েছে, প্রায় 48 লাখেরও বেশি ভোটার এখানে। এবং আরেকটা বিষয়, সবচেয়ে বেশি পোস্টাল ব্যালটের রেজিস্ট্রেশন করা এটা এই অঞ্চলেই কিন্তু সবচেয়ে বেশি ছিল। এই কুমিল্লার মানুষই সবচেয়ে বেশি এই পোস্টাল ব্যালটে অংশ নিয়েছেন বলা যায়। সেই জায়গা থেকে এখানে বেশ কিছু আলোচিত আসন রয়েছে। আপনার হয়তো এখন দর্শকদের আমরা দেখাচ্ছি যে একটি ভোট কক্ষ আমরা দেখানোর চেষ্টা করছি, যেই ভোট কক্ষে আসলে বলা যায় যে সব ধরনের প্রস্তুতি এখানে শেষ। হয়তোবা হয়তোবা এখানে ওই সব কিছু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এখানে যেখানে ভোট দেয়, যেখানে সেই গোপন কক্ষগুলোকে এখানে এই রুমে এনে হয়তোবা রাখা হয়েছে। এটা হয়তোবা আরও এই 4টা, মানে দুইটা দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারেন, এই 4টাকে একসাথে করে হয়তোবা করা হবে। একটি যে গোপন কক্ষ থাকে যেখানে ভোট দেয়া হয়, সেইগুলোকে হয়তোবা একসাথে করে রাখা হবে। আমরা এরকম আসলে অনেকগুলো কেন্দ্রে যাচ্ছি, আসলে সেই কেন্দ্রে গিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে সেখানে কত দূর গড়ালো। অনেক জেলায় হয়তোবা আগে ভাগে অনেকেই নির্বাচনের সরঞ্জামাদি আছে এগুলো পেয়ে গেছেন, কিন্তু কুমিল্লা অঞ্চলে আমরা দেখলাম যে তারা একটু দেরিতেই পেয়েছেন বলা যায়। প্রায় বিকেল হয়ে গেছে এই সব কিছু বিতরণ করতে করতে। আমরা কুমিল্লা জেলা স্কুল থেকে দেখেছি যে তারা এই সব কিছু করেছেন। সিসি ক্যামেরা, বিশেষ করে যেটা সবচেয়ে জোর দিয়ে বলা হচ্ছিল যে এবারে নির্বাচনের প্রত্যেকটা বুথে সিসি ক্যামেরা থাকবে। যেখানেও চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা বুথে সিসি ক্যামেরার ব্যাপারটাতে নজরদারি করা হয়েছে। আমরা দেবিদ্বারেও দেখেছি, আমরা কুমিল্লা অঞ্চলে বিশেষ করে যে আলোচিত আসন রয়েছে দেবিদ্বার, সেখানেও গিয়েছে। আপনি জানেন যে সেখানে একজন বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, এক পর্যায়ে তিনি দল থেকেও নিষিদ্ধ হয়েছেন। নানা ধরনের বিতর্ক আলোচনায় কুমিল্লা অঞ্চল ঘিরে থাকছি। কালকে নির্বাচনের অপেক্ষা সবার, আমাদের গণমাধ্যম কর্মীদের মতো সবারই। মঞ্জুর। মুহাজির, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে মুহাজির আমাদের সাথে যোগ দিয়েছে। আমাদের আরেক সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে হিরণ খান। হিরণ, এর আগে আপনার সাথে আমরা লাইভে যুক্ত হয়েছিলাম, তখন আপনি যেমনটি বলছিলেন সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। এই শঙ্কার ব্যাপারে জানাবেন, এবং আপনি এখন যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানকার সার্বিক নির্বাচনী প্রস্তুতির খবরও জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন। নিশি, দেখুন, একটু আগে কিন্তু আসলে নির্বাচন কমিশনার বলছিলেন আর 13 ঘন্টা রয়েছে নির্বাচন শুরু হওয়ার, অর্থাৎ এই টাইমটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন মঞ্জুর একটু আগে প্রশ্ন করছিলেন যে রাতের নির্বাচনের এই সময়টি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু
পুরো জায়গাটি, খুলনার যে জায়গাগুলোতে আমি ঘুরেছি সেই জায়গাগুলোতে বলা যেতে পারে নিরাপত্তার চারণে মুড়ে রাখার চেষ্টা করছেন তারা। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার শঙ্কার কথা যেমন বলছেন, তেমন অনেক দিন পর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার যে তাগিদ, সেটি কিন্তু আসলে তারা উপভোগ করছেন। এবং আমি দেখতে পাচ্ছেন যে আমি খুলনা 3 আসনের একটি ভোট কেন্দ্রে রয়েছি, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, সেকেন্ডারি স্কুলের যেই কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা রয়েছি। এবং আমরা বিকাল থেকে দেখছি আসলে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা রয়েছেন এবং আনসার ভিডিপির যারা সদস্যরা রয়েছেন তারাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আগামীকাল সকাল থেকে যারা কাজ করবেন মূল জায়গাটিতে, কেন্দ্রগুলোতে, সেই কেন্দ্রগুলোর যারা শিক্ষকরা রয়েছেন, যারা এখানে পোলিং এজেন্ট রয়েছেন, তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। এবং আমরা ব্যালট পেপারের যে বক্স, সেই বক্সটা দেখতে পাচ্ছি। এবং যারা এখানে কাজ করবেন তারা কিন্তু ইতিপূর্বেই কাজ শুরু করে দিয়েছেন আগামীকালকে প্রস্তুতির জন্য। আমরা আপনি যদি অনুমতি দেন তাহলে একটি কথা আপনার সাথে একটু বলতে চাই। এখন পর্যন্ত কি অবস্থা একটু যদি বলেন আমাদের। এখন পর্যন্ত আমরা আগামীকালকে নির্বাচনের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে সবকিছু কার্যক্রম এগিয়ে নিচ্ছি। প্রায় আমাদের কাজ শেষের দিকে। আমরা রাতের মধ্যেই প্রায় সকল কাজ সম্পন্ন করে রাখবো, যেন আগামীকাল সকাল 7:30 থেকে আমরা ভোট গ্রহণ শুরু করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কি রয়েছে কিনা এবং সব ধরনের নিরাপত্তার বিষয়টি একটু যদি বলেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ এবং নিরাপত্তার কথা যদি আমরা বলতে হয় তাহলে আমরা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছি। কোনো ধরনের সমস্যা আমরা এখনো ফেস করি নাই। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু নির্বাচনের যে সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে গ্রহণ করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই প্রতিটি কেন্দ্রে প্রায় 800-র উপরে কেন্দ্র কিন্তু এই খুলনাতে রয়েছে এবং প্রায় 21 লাখের উপরে ভোটার কিন্তু এই খুলনার 6টি আসন, এই 6টি আসনে রয়েছেন। এবং আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি এই দুদিন, যেহেতু গতকাল আমরা একটি কক্ষ দেখাতে চাই আপনাদেরকে, যেহেতু দোতলায় এই কক্ষটি, আমরা একটু দেখাতে চাই এই কক্ষের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কতটুকু নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আমি তথ্য জানাতে চাই, আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, এই খুলনাতে যে হ্যাভিওয়েট প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে ঝুঁকিপূর্ণ যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আসলে কিভাবে ভোট গ্রহণ হবে সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যে কেন্দ্রে আসলে ভোট গ্রহণ শুরু হবে, যে ব্যালট পেপার, যেই ব্যালট বক্সটি যেখানে রাখা হবে সেটি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। এবং যারা এখানে পোলিং এজেন্ট থাকবেন, যারা এখানে ভোটাররা আসবেন, তাদের যেই লাইনগুলো রয়েছে সেই লাইনের জন্য যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা প্রতিটি কেন্দ্রেই, প্রতিটি আসনেই আসলে বেশ ঝুঁকিপূর্ণ সংখ্যা যেটা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদেরকে যেভাবে আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে এখন পর্যন্ত জানতে পেরেছি যে বলা যেতে পারে প্রায় একটি আসনে 11টি কেন্দ্র রয়েছে যেটি ঝুঁকিপূর্ণ, এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে প্রায় 16টি কেন্দ্র। এবং এছাড়াও 13টি কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা সিটি কর্পোরেশনের মধ্যেই, শুধু সিটি কর্পোরেশনের মধ্যেই প্রায় 16টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এবং কম ঝুঁকিপূর্ণ সংখ্যা আমরা এখন যদি দেখতে চাই যে কম ঝুঁকিপূর্ণ সংখ্যা প্রায় 20টির মতন। এবং সব মিলিয়ে খুলনার যেই সিটি কর্পোরেশন এবং খুলনার আশপাশের যেই আসনগুলো রয়েছে, আমরা খুলনা 6, খুলনা 5 এবং খুলনা 1 আসন, এবং আমরা যতটুকু জানি এখন পর্যন্ত দেখেছি খুলনা 2, 3 এটি সিটি কর্পোরেশনের মধ্যেই। এই জায়গাগুলোতে যে কেন্দ্রগুলো আসলে অতি ঝুঁকিপূর্ণ, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে আইন শৃঙ্খলার যেই ব্যাপক অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা সকাল থেকে দেখেছি খুলনা শহর এবং খুলনার আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি আজকে, খুলনার যেই সেনাবাহিনীর যিনি অধিনায়ক ছিলেন তিনি আসলে বলেছেন
যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ছাড়াও যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে কিন্তু তারা পেট্রোলের ফুড পেট্রোলের ব্যবস্থা করেছেন, কার পেট্রোলের ব্যবস্থা করেছেন। এছাড়াও যে জায়গা যারাই যেভাবে অভিযোগ দিচ্ছেন সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মুখের যে বলা যেতে পারে কাদা ছোড়াছুড়ি সেটি করছেন মুখ দিয়ে, কিন্তু আসলে কথা দিয়ে কাদা ছোড়াছুড়ি করছেন, কিন্তু পেশি শক্তির ব্যবহার এখনো পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করিনি এই 6টি আসনে, এবং এখনো পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। মঞ্জু, অনেক ধন্যবাদ হিরণ খান আপনাকে। দর্শক দেখছিলেন খুলনা থেকে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন